প্রিয় দর্শক বন্ধু এবং প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের জন্য একটা নতুন অধ্যায় শুরু করছি, যে অধ্যায়টি রাশিবিজ্ঞান। এবং এই রাশিবিজ্ঞানে গড়, মধ্যমা, অজায়েব এবং সংখ্যাগুরুমান এই তিনটি জিনিস নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো রাশিবিজ্ঞান এবং সেখানে আমাদের বিভিন্ন যে পরিসংখ্যান বিভাজন যে ছক বা তালিকা, সেখান থেকে আমরা পরিসংখ্যান বিভাজন তালিকা থেকে আমরা বের করেছি সেই মানগুলো। তো আমাদের ক্লাস 10-এ রাশিবিজ্ঞানে গড়, মধ্যমা, অজায়েব এবং সংখ্যাগুরু মান এই বিষয়গুলি আছে। তো ইংরেজিতে রাশিবিজ্ঞানকে আমরা স্ট্যাটিস্টিক্স বলি। গড়কে ইংরেজিতে বলা হয় মিন, মধ্যমাকে বলা হয় মিডিয়ান এবং অজাইবকে অজাইবই বলা হয়, আর সংখ্যাগুরু মান হচ্ছে মোট। গড় আজকে আমরা আলোচনা করব গড় নিয়ে। তো এই গড় জিনিসটা কি, তার আগে আমি একটু আলোচনা করে নিই। এই যে গড়, মধ্যমা, অজাইব বা সংখ্যাগুরু মান, যেগুলো আমরা বলি, এগুলো হচ্ছে মধ্যগামিতার মাপক, মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। তো মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বলতে গেলে আমরা কি বুঝি? দেখো, এখানে একটা তালিকা, সে তালিকাতে আমরা দেখতে পাচ্ছি যে বিরামপুর গ্রামে চৌরাস্তার মোড়ে দুটি চায়ের দোকানে খুব ভালো মানের চা পাওয়া যায়। একটি বিমল কাকার চায়ের দোকান, অন্যটি আশা কাকিমার চায়ের দোকান। দিনে প্রায় সকল সময় ওই দুটি দোকানে খরিদ্দারের ভিড় লেগেই থাকে। এবং গত মাসে বিমল কাকার দোকানে প্রতি যে লাভটা হয়েছিল সেটা এরকম: 321, 352, 388 এবং শেষে আছে 428। একই রকমভাবে আশা কাকিমার দোকানেও 315, 420, 480, 530 এবং শেষে 420, এইগুলো হচ্ছে তাদের প্রতিদিনের দৈনিক লাভ। তো এখন আমরা যদি এই সমস্ত তথ্যগুলোকে কী করি না, তো মানের ঊর্ধ্বক্রমানুযায়ী সাজাই, তাহলে আমরা তিনটে মাপক কিন্তু পাবো। সেগুলো হচ্ছে গড়, মধ্যমা এবং ভূমিষ্ঠক বা সংখ্যাগুরু মান। তথ্যে সংখ্যাগুলিকে ঊর্ধ্বক্রমানুসারে সাজালে মাঝের সংখ্যা বা সংখ্যাগুলির কাছাকাছি যে অবস্থান, সেই অবস্থানকে আমরা এক কথায় বলবো কেন্দ্রীয় অবস্থান। এবং এই কেন্দ্রীয় অবস্থান তো যেটা আমরা পেলাম, তো সেই অবস্থানটা আমরা তিন রকম পদ্ধতি, একটা হচ্ছে গড়, মধ্যমা, আর একটা হচ্ছে ভূমিষ্ঠক বা সংখ্যাগুরু মান। এই তিনটে পদ্ধতিতে আমরা কিন্তু আলোচনা করতে পারবো। এই তিনটে পদ্ধতিতে কিন্তু আমরা আলোচনা করতে পারবো। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সংখ্যাগুরু মান। আজকে যে টপিকটা যে আলোচনা করব সে সংখ্যাগুরু মানে যে আমরা গড় পাবো, সেই গড় নিয়েই কিন্তু আমরা আলোচনা করব। তো গড় জিনিসটা কি আমি একটু ছোট করে বলে দিই। দেখা গেল যে কোনো একটা পরিবারে 4 জন ছেলে মেয়ে আছে। তো সেই 4 জন ছেলে মেয়ের তাদের যে বয়স, সে বয়স কারো হয়তো 15, কারোর 14, কারোর 13, কারোর হয়তো 17। তাহলে আমরা যদি গড় বয়স বের করতে চাই, তাহলে কি করতে হবে? ওই 4 জনের যে বয়স, সেই বয়সগুলোকে যোগ করতে হবে। যোগ করার পরে আমরা যে বয়সটা পাবো, সেই বয়সটাকে, অর্থাৎ যে মোট বয়স পাবো, সেই মোট বয়সকে 4 দিয়ে ভাগ করলেই আমরা কিন্তু গড় বয়স পাবো। তো এইভাবে যে আমরা গড়টা বের করি সেটা হচ্ছে যৌগিক গড়। তো এক্ষেত্রে যেমন এক্স চলে এনটি বিভিন্ন মান, যেমন x1, x2, x3, এইভাবে xn, এগুলো কিন্তু পাচ্ছি। তো আমরা যদি যৌগিক গড় বের করতে চাই, তো সেটাকে আমরা ব্যক্ত করেছি এক্সের মাথাতে একটা এরকম দাগ, যেটা বলা এক্স বার। তো সেই জন্য এক্স বার সমান x1 প্লাস x2 প্লাস x3 ডট ডট দিয়ে xn ডিভাইডেড বাই n। এবং এটাকে আমরা যদি পড়ি তাহলে এইভাবে পড়ব সংক্ষেপে: এক্স বার ইকুয়াল টু x1 প্লাস x2 প্লাস x3 ডট ডট আপ টু xn ডিভাইডেড বাই n। এখানে x1 হচ্ছে একটা মান, x2 হচ্ছে একটা মান, x3 একটা মান এবং xn একটা মান। এখানে যদি n 10 হয়, তার মানে আমরা বুঝে নেব 10টা মান আছে, তো এইখানেও 10 বসবে। এবং সেটাকে আমরা একটা চিহ্ন, যেটাকে ক্যাপিটাল সিগমা, এই যে
এই ক্যাপিটাল সিগমা চিহ্ন দ্বারা কিন্তু প্রকাশ করে এবং সেটাকে আমরা ব্যক্ত করি 1/n সামেশন i ইকুয়াল টু 1 টু n। n এর মান যদি 10 হয় তাহলে 1 থেকে 10 বসাবো, যদি 12 হয় তাহলে 1 থেকে 12 বসাবো ইন্টু xi সামেশন 1/n সামেশন i ইকুয়াল টু 1 টু n xi। এইভাবে কিন্তু জিনিসটাকে আমরা বলবো। তো পরীক্ষায় যদি প্রশ্ন আসে এখন যে সামেশন i 1 টু 10 xi কী হবে, তো সেক্ষেত্রে আমরা কি করব, এই যে xi আছে এখানে একবার আমরা i এর জায়গায় 1 বসাবো, তারপর i এর জায়গায় 2 বসাবো, 3 বসাবো এবং সেটা সমষ্টি হতে হতে যাবে, যেমন x1 x2 x3 এইভাবে আমাদের আপ টু x10 পর্যন্ত পেলাম। এটাকেই কিন্তু তোমার বোঝানো হচ্ছে x সামেশন i ইকুয়াল টু 1 টু 10 বলতে এটাই বোঝানো হয়। এরপর আর একটা জিনিস, সামেশন i ইকুয়াল টু 1 টু 10 ইন্টু i কী হবে যদি এরকম প্রশ্ন থাকে, তো সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে এই যে i আছে এই i এর জায়গায় আমরা একবার 1 বসাবো, একবার 2 বসাবো, একবার 3 বসাবো, একবার 4 বসাবো, যেমন এটার ক্ষেত্রে 10 ইন্টু i এর জায়গায় 1 বসানো হয়েছে প্লাস এটা মানে হচ্ছে সমষ্টি, i এর জায়গায় 2 বসানো হয়েছে প্লাস i এর জায়গায় 3 বসবে তার ঘরে এবং শেষের টার্মটা আপ টু 10 গণিত 10 তো মিনিটে আছে এবং i এর জায়গায় একবার 1 একবার 2 একবার 3 এবং শেষের টার্মটা 10 যে আমরা সমষ্টি করলাম কত পেলাম 550। এটা গেল আমাদের ডাইরেক্ট মেথড। এবার যদি ভারযুক্ত গড় আমরা করতে চাই সেক্ষেত্রে কী হবে, ভারযুক্ত গড়ের ক্ষেত্রে আমাদের যে সূত্রটা ব্যবহার করতে হবে সেই সূত্রটা হচ্ছে এরকম, এটা একটু মনে রাখতে হবে। যদি এক্স চলে ভারযুক্ত গড় আমার বের করতে দেয় তো সেক্ষেত্রে মনে করা যায় এক্স চলের আমি x1 x2 x3 আপ টু xn এই সমস্ত মানগুলো পেলাম এবং এই সমস্ত মানের যে পরিসংখ্যাগুলো সেগুলো যদি f1 f2 f3 আপ টু fn হয় তাহলে x বার ওদের ভারযুক্ত গড় হবে f1 x1 প্লাস f2 x2 প্লাস x3 f3 এবং শেষের টার্মটা হবে xn fn ডিভাইডেড বাই যত পরিসংখ্যাগুলো পেয়েছি সেই পরিসংখ্যাগুলো যোগফল এবং এটাকে আমরা ব্যক্ত করতে পারবো সামেশন fi xi ডিভাইডেড বাই সামেশন fi। সামেশন কথার অর্থ হচ্ছে সমষ্টি, অর্থাৎ এগুলোকে আমরা যোগফলের উপরে ব্যক্ত করি, সেই জন্য এই চিহ্নগুলো আমরা ব্যবহার করি, এটাকে সিগমা এই চিহ্ন বলা হয় গ্রিক শব্দ। এরপর এই সূত্রটাকে আমরা কাজে লাগিয়ে এর যে ব্যবহার বা প্রয়োগ সেগুলো কিন্তু এবার আমরা একটা একটা করে অঙ্কতে যাব এবং সেখান থেকে দেখে নেব। তো এই যৌগিক গড় নির্ণয়ের যে পদ্ধতি এই পদ্ধতিটাকে আমরা বলি প্রত্যক্ষ পদ্ধতি বা ডাইরেক্ট মেথড। তো এই আমরা প্রত্যক্ষ পদ্ধতি বা ডাইরেক্ট মেথড এখন আমরা পরের অঙ্কগুলো দেখব। এরপর এই গড় নির্ণয়ে আরও অনেক পদ্ধতি আছে সেগুলো একটা একটা আলোচনা করব এবং অঙ্কগুলো একে একে করব। তো আমাদের যে চ্যাপ্টার আছে 26.1 কোষে দেখি, সেখানে আমাদের বলা আছে 1 নম্বরে আমি আমার 40 জন বন্ধুর বয়স নিচে ছকে লিখেছি, সেই ছকটা এখানে দিয়ে দিয়েছে, বন্ধুর বয়সটা বছরে দিয়েছে, একজন বন্ধুর বয়স 15 বছর, এরকম বন্ধু 4 জন আছে যাদের প্রত্যেকেরই বয়স 15 বছর, 16 বছর বয়স সেরকম 7 জন আছে, 17 বছর বয়স 10 জন আছে, 18 বছর বয়স 10 জন আছে, 19 বছর বয়স 5 জন আছে, 20 বছর বয়স 4 জন আছে। তো এইরকম যে পরিসংখ্যা বিভাজন তালিকাটা দিয়েছে এদের প্রত্যক্ষ পদ্ধতিতে বলে দিয়েছে প্রত্যক্ষ পদ্ধতিতে গড়টা নির্ণয় কিন্তু করতে হবে। তো কীভাবে করব, এর জন্য প্রত্যক্ষ পদ্ধতিতে কীভাবে আমরা গড়টা নির্ণয় করব তার জন্য আমরা প্রথমেই সূত্রটা লিখে দিয়েছি। সূত্রটা x বার ইকুয়াল টু xi fi x1 f1 x2 f2 x3 f3 এইভাবে আপ টু xn fn ডিভাইডেড বাই f1 প্লাস f2 এবং আপ টু fn, যেটাকে আমরা প্রকাশ করি সামেশন fi xi ডিভাইডেড বাই সামেশন fi। সামেশন কথার অর্থ হচ্ছে সমষ্টি। এবার আমরা দেখে নেব যে অঙ্কটা আমরা বই থেকে পেলাম সেই অঙ্কটা আমরা এখানে কীভাবে করতে পারি। তো যেমন 15 বছর বয়স এমন বন্ধুর সংখ্যা কত পেয়েছি, 4 পেয়েছি। তারপরে 16 বছর বয়স এমন বন্ধুর সংখ্যা 7, 17 বছর বয়স 10 জন, 18 বছর বয়স 10 জন, 19 বছর বয়স 5 জন, 20 বছর বয়স 4 জন।
তো এইগুলো আমরা এরকম একটা তালিকা করে নিয়েছি। এবার তালিকাতে কি করা হয়েছে না, তো 15-র সাথে 4 গুণ করে এফআই, বা এটাকে আমরা বলছি ভারযুক্ত গড়, যেটা আমরা করব। তারপরে 16 বছর বয়স এমন 7 জন আছে, তাদের ক্ষেত্রে এফআই এক্সআই মানটা আমরা কত পেলাম না, তো 16 × 7 = 112। এখানে এক্সআই মানে হচ্ছে বয়সটাকে, আর এফআই মানে হচ্ছে বন্ধুর সংখ্যা বা পরিসংখ্যাকে কিন্তু ব্যক্ত করা হচ্ছে। ঠিক একই রকমভাবে 17-র সাথে 10 গুণ করে এখানে বসানো হয়েছে 170, 18-র সাথে 10 গুণ করে 180, 19-এর সাথে 5 গুণ করে বসানো হয়েছে 95, 20-র সাথে 4 গুণ করে বসা হয়েছে 80। তাহলে বন্ধুদের যে আমাদের মোট সংখ্যা আছে, সেই বন্ধুদের মোট সংখ্যাগুলো আমরা যদি যোগ করি তাহলে কত পাচ্ছি না, তো সেগুলোকে যোগ করে আমরা পাচ্ছি সামেশন এফআই = 40, এবং সামেশন এফআই এক্সআই অর্থাৎ 60, 112, 170, 180, 95, 80 এগুলোকে যোগ করে আমরা কত পেলাম, সামেশন এফআই এক্সআই মান পেলাম 697। অতএব 40 জন বন্ধুর যে গড় বয়স যেটা পাচ্ছি সেটা হচ্ছে সামেশন এফআই এক্সআই ডিভাইডেড বাই সামেশন এফআই, অর্থাৎ সামেশন এফআই এক্সআই মান এখানে বসিয়ে দিচ্ছি 697 ডিভাইডেড বাই সামেশন এফআই মানে হচ্ছে 40। 697কে যদি 40 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো, 17.425। দশমিকের পরে আমরা 2 ঘর পর্যন্ত নেব, যেহেতু এই মানটা 5 আছে সেই জন্য এখানে আমরা কি করেছি 2 জায়গায় 3 ধরে নিলাম, অর্থাৎ 40 জন বন্ধুর গড় বয়স আমরা পাচ্ছি 17.43 বছর প্রায়। এরপর 2 নম্বরের যে অঙ্কটা আছে বলেছে গ্রামের 50টি পরিবারের সদস্য সংখ্যা নিচের তালিকায় লিখেছি, এবং এই 50টি পরিবারের গড় সদস্য সংখ্যা কল্পিত গড় পদ্ধতিতে লিখি। তো কল্পিত গড় পদ্ধতিটা কি, এবার সেটা নিয়ে একটু আমি বলে দিই। কল্পিত গড় পদ্ধতিতে কোনো অঙ্ক করতে গেলে একটা উদাহরণের সাহায্যে বোঝালে জিনিসটা আমাদের কাছে সুবিধা হবে। তো আমি সেই জন্য একটা উদাহরণের সাহায্যে অঙ্কটাকে বোঝানোর চেষ্টা করছি। তো এই বইয়েরই একটি উদাহরণমালায় একটা অঙ্ক আছে, যেমন এখানে শ্রেণীরে দিয়েছি 300 থেকে 350, 350 থেকে 400, 400 থেকে 450, 450 থেকে 500, 500 থেকে 550, 550 থেকে 600। পরিসংখ্যা করে 2, 5, 7, 7, 5, 4। এখন আমরা কি করেছি, এই যে লাভের যে শ্রেণী, এই লাভের শ্রেণীর আমরা কি করেছি শ্রেণীমধ্যক করেছি। শ্রেণীমধ্যক অর্থাৎ নিম্নসীমা প্লাস ঊর্ধ্বসীমা যোগ করে 2 দিয়ে ভাগ করে আমরা পেলাম কত, 325। 350 আর 400 যোগ করে আমরা পেলাম 2 দিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ করে পেলাম 375। ঠিক একই রকমভাবে আমরা শেষে যদি দেখি 550 এবং 600 যোগ করে সেটাকে 2 দিয়ে ভাগ করে পেলাম 575। তো এই যে শ্রেণীমধ্যকগুলো আমরা পেয়েছি, এদের মধ্যে যে কোনো একটা সংখ্যাকে আমরা ধরে নেব। তো সাপোজ 425 সংখ্যাটাকে আমি ধরে নিলাম এ। এবার আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এই শ্রেণীমধ্যকের যে সমস্ত শ্রেণীমধ্যকের ঘরে যে সমস্ত সংখ্যাগুলো আছে প্রত্যেকটা সংখ্যার থেকে 425 কিন্তু আমরা বাদ দেবো। তাহলে 325 থেকে 425 বাদ দিলে কত হচ্ছে 100, 375 থেকে 425 বাদ দিলে কত হচ্ছে 50, 425 থেকে 425 বাদ দিলে হচ্ছে 0, 475 থেকে 425 বাদ দিলে 50। এইভাবে সবগুলো বাদ দিয়ে আমরা কি পাচ্ছি 150 পেলাম 575 থেকে 425 বাদ দিই। তো এবার আমাদের এইভাবে যখন আমরা গড়টা নির্ণয় করব, তখন আমাদের ক্ষেত্রে যে সূত্রটা আসবে সেই সূত্রটা হচ্ছে এ প্লাস সামেশান এফআই ডিআই ডিভাইডেড বাই সামেশান এফআই। এটা কিন্তু মনে রাখতে হবে। এখন এই এক্স বার সমান এ প্লাস সামেশান এফআই ডিআই ডিভাইডেড বাই সামেশান এফআই, এই যে মানটা আমরা পাচ্ছি, তো এই এফআই ডিআইটা আমরা কীভাবে পাচ্ছি সেটা আমাদের আলোচনার বিষয়। তো আমরা আবার পূর্বের অঙ্কতে ফিরে আসছি। তো এক্ষেত্রে আমরা যদি দেখি আমরা কিভাবে এফআই ডিআই মানটা পেলাম, এই যে 325-এর সাথে পরিসংখ্যা 2 আছে, এটার সাথে যদি আমি তার আগে একটা কথা বলি, এটার থেকে আমি কি করেছিলাম 425 বাদ দিয়েছিলাম, দিয়ে কত পেলাম 100। তো এই -100-র সাথে 2 গুণ করে কত পেলাম -200, 5-এর সাথে -50 গুণ করে কত পেলাম 250। এইভাবে সবগুলো গুণ করে আমি যা পেলাম সেইগুলোকে এখানে যোগ করা হয়েছে, যোগ করে যোগফল পেলাম কত 1000। তাহলে এই যে 1000 মানটা পেলাম এটা হচ্ছে এফআই ডিআই। তাহলে এই এফআই ডিআইকে আমরা মোট পরিসংখ্যা কত না, তো 2, 5, 7, 7, 5, 4 এগুলো যোগ করে কত পেয়েছি 30, এটাকে আমরা বলছি সামেশন এফআই। তো সামেশন এফআই ডিআইকে সামেশন এফআই দিয়ে যদি ভাগ করা হয় তাহলে যে মানটা পাবো সেটাই হচ্ছে ডি বার। তো এবার আমরা যে
মূল সূত্রটা আমরা পেলাম সেটা দেখতে চলে আসি। তো এই যে আমরা সামেশান এফআই ডিআই পেয়েছি, এখানে আমরা যে সামেশান এফআই ডিআই আর সামেশান এফআই জায়গায় মান বসিয়ে দিলাম, আর এ মানে যেটা ধরেছিলাম 425, সেটা যদি এখানে যোগ করে দিই, যে মানটা পাবো সেটা হচ্ছে নির্ণয় পরিসংখ্যা বিভাজন তালিকার গড় মান। তো এরকম একটা অঙ্ক এরপরে আমরা 2 জন করে সদস্য আছে এমন পরিবার আছে 6টি, 3 জন করে লোক আছে এমন পরিবার 8টি, 4 জন করে আছে পরিবার 14টি, 5 জন করে লোক আছে এমন পরিবার 15টি, 6 জন করে লোক আছে এমন পরিবার 4টি, 7 জন করে লোক আছে এমন পরিবার 3টি। তো আমরা এবার কি করলাম, ডিআই মানটা এখানে বের করেছি। তো ডিআই এর ক্ষেত্রে দেখো, যেহেতু আমরা এখানে ধরে নিয়েছি 3 সমানে, সেই জন্য 2 থেকে 3 আমরা কিন্তু বাদ দিয়েছি, যাতে আমরা ভালো বুঝতে পারি, সেই জন্য এখানে জিনিসটা আমি দেখিয়েছি। 2 - 3 = -1, আবার 3 থেকে 3 বাদ দিলাম 0, আবার 4 থেকে 3 বাদ দিয়েছি 1, 5 থেকে 3 বাদ দিলাম 2, 6 থেকে 3 বাদ দিলাম 3, 7 থেকে 3 বাদ দিলাম 4। দিয়ে যে মানগুলো হলো সেই মানগুলোর সাথে 6-এর সাথে -1 গুণ করে -6, 8-এর সাথে 0 গুণ করে 0, 14-র সাথে 1 গুণ করে 14, 15-র সাথে 2 গুণ করে 30, 4-এর সাথে 3 গুণ করে 12, 3-এর সাথে 4 গুণ করে 12। এবং এইগুলোকে আমরা কি করেছি না, তো যোগ করেছি। যোগ করে যে ঘরটা আমরা শেষের দিকে পেলাম সেটা হচ্ছে ডিআই এফআই। এখানে ডিআই মানে হচ্ছে xi - a এবং এফআই মানে হচ্ছে এইগুলো। তো ডিআই এর সাথে এফআই গুণ করে আমরা ডিএফআই পেয়েছি। তো সামেশন ডিআইএফআই মানে এই যে মানগুলো আমরা পেলাম একটা একটা করে সবগুলো যোগ করে যেটা হলো সেটাই কিন্তু আমরা এখানে বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে ডিআইএফআই বা এফআই ডিআই যা বলি না কেন সেই মানটা। এবং সামেশন এফআই অর্থাৎ পরিসংখ্যার মোট সমষ্টি, যেটাকে আমরা সামেশন এফআই দ্বারা প্রকাশ করছি, সেটা সমান হচ্ছে 50। অর্থাৎ কল্পিত গড় পদ্ধতিতে 50টি পরিবারে যদি আমরা গড় সদস্য বের করতে চাই, তাহলে তার যে সূত্রটা আমরা পাচ্ছি সেই সূত্রটা হচ্ছে এই রকম। অর্থাৎ কল্পিত গড় পদ্ধতিতে 50টি পরিবারে গড় সদস্য সংখ্যা x বার সমান a প্লাস সামেশন এফআই ডিআই ডিভাইডেড বাই সামেশন এফআই। তো যেহেতু আমরা a সমান 3 ধরে নিয়েছি, এই যে আমরা ধরে নিয়েছি 3, তো সেই জন্য আমরা এর জায়গায় এখানে 3 বসিয়ে দিলাম। সামেশন এফআই ডিআই মান আমরা এখানে পেয়েছি 62, সেই জন্য এখানে আমরা বসিয়ে দিয়েছি 62। সামেশন এফআই মানটা কত পেয়েছি 50, সেই জন্য আমরা 50 বসিয়ে দিলাম। এবং এটাকে একটু ক্যালকুলেশন করে নিলাম, 3 প্লাস 62 ডিভাইডেড বাই 50, 62 ডিভাইডেড বাই 50 সমান হচ্ছে 1.24। 3-এর সাথে 1.24 যোগ করে কত পেলাম 4.24। এটাই হচ্ছে কল্পিত গড় পদ্ধতিতে গড় নির্ণয়। এর পরের অঙ্কগুলো খুব তাড়াতাড়ি আমি একের পর এক ছাড়বো, তোমরা অঙ্কগুলো একটু ভালো করে বাড়িতে করবে। আমার এই চ্যানেলটাকে অবশ্যই তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদেরকে এগুলো আরও বেশি বেশি করে শেয়ার করবে।